রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশচন্দ্র মজুমদারই যথেষ্ট। 1947 পর্যন্ত প্রত্যেক বছর বক্তৃতা তারা বলতেন এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। আমার বন্ধু সৌমিত্র শেখর বলতেন, রবীন্দ্রনাথ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন একটি প্রমাণ কেউ দিতে পারবেন? কথাটা সঠিক, কোনো প্রমাণ নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উনি কিছু বলেছিলেন। রবীন্দ্রনাথের শুধু ছোট চিরকুট পর্যন্ত রক্ষা পেয়েছে, কোথাও কিন্তু এমন প্রমাণ নেই যে তার যে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন তাদের বিরোধিতা করে রবীন্দ্রনাথ কোথাও কোথাও বিবৃতি দিয়েছেন বা চিঠি লিখেছেন, আমি পাইনি এখনো। বিষয় হিসেবে দর্শন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে নাই, প্রান্তে চলে গিয়েছে। বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক প্রজেক্ট। বড়লাট ঘরে ঢুকে দু এক কথার পরে আমাকে বললেন, দেখো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা খুব উত্তেজনার সৃষ্টি করছো, এই বিশ্ববিদ্যালয় আমরা করবই। তুমি তো জানো আমি কূটনীতি বিভাগে ছিলাম, ডিপ্লোমেসি ডিপার্টমেন্টে। কাজ উদ্ধারের রীতি আমার ভালোই জানা আছে। তোমাকে আমি সোজাসুজি জিজ্ঞাসা করছি, তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কি পেলে? এই প্রতিবাদ বন্ধ করতে রাজি আছো? প্রাচীনকাল থেকে, আজকে থেকে নয়, যখন বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে মরক্কোর ফেজ শহরে অথবা কায়রোতে অথবা পরে ইউরোপের নানা শহরে, সব জায়গাতে দেখা গেছে শিক্ষক মণ্ডলীর আকর্ষণেই নানা দেশ থেকে ছাত্রছাত্রীরা ছুটে আসতেন। কোনো বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় কেন বলা হয় তার একটা বড় কারণ, পৃথিবীর সব দেশ থেকেই ছাত্রছাত্রীরা শিক্ষকদের আকর্ষণে ছুটে আসতেন। ওই জন্যই বিশ্ববিদ্যালয় নামের উৎপত্তি। সব বিদ্যালয়কে আমরা বিশ্ববিদ্যালয় বলি না, যেখানে বিদেশি ছাত্ররাও আসেন। সেই দিক থেকে আপনারা বুঝতে পারেন আমাদের দেশেও কিছু কিছু বিদেশি ছাত্র আসতেন, বিশেষ করে মেডিকেল কলেজে। এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় কি? আমরা আধুনিক যুগে বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো 3 স্তরে বিভক্ত, প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয়, ইংরেজিতে বলে টারশিয়ারি। বিশ্ববিদ্যালয় বলতে আমরা যা বুঝি এটা তৃতীয় পর্যায়ের শিক্ষার অন্তর্গত। সেখানেও আবার দুটো ভাগ আছে। এই যে অধ্যাপক মোহাম্মদ আজম বারবার বলেন আন্ডারগ্র্যাড, আমি ধরে নিচ্ছি উনি আন্ডার গ্র্যাজুয়েট বলছেন, আমেরিকানরা এভাবেই বলে। তারপরে আছে গ্র্যাজুয়েট, এই গ্র্যাজুয়েটের মধ্যে MA PhD এগুলিও আছে। তা আমাদের বিশ্ববিদ্যালয়ে এই যে ডিগ্রিটা দেওয়া হয়, বাকালরিয়েট, BA ডিগ্রি, BSc ডিগ্রি, বিভিন্ন নামের আগে LLBর মধ্যে B ডিগ্রি, এই হচ্ছে এটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সারা পৃথিবীতে প্রথম ডিগ্রি। আমরা আগে 3 বছরে দিতাম, কেউ কেউ 2 বছরে দিত BA পাস বলে। তারপরে এখন 4 বছরে দিচ্ছেন, কিন্তু মেডিকেল কলেজে আপনার 5 বছর লাগে, তারপরে আরও 2 বছর লাগে। প্রাচীনকালে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইন পাশ করতে প্রায় 20 বছর লাগতো। এমনকি মেডিকেলও 20 বছরের কমে পাশ করতে পারতো না, কারণ মেডিকেল যদি আপনি সঠিকভাবে পাশ না করেন আপনি রোগী মেরে ফেলবেন। মানুষ এবং আইনজীবীও আপনাকে সম্পূর্ণ সম্পত্তি বাস্তুচ্যুত এবং সর্বহারা করে দিতে পারে, আইনজীবীর হাতে সে ক্ষমতা আছে। আর গাড়ির ড্রাইভিং লাইসেন্স যারা পান তারাও মানুষ হত্যা করার লাইসেন্সই পান, বলতে ভুলক্রমে হত্যা হয়ে গেছে, তো সেই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। শিক্ষক হওয়ার মানে হলো, শিক্ষকদের উপাধি অনেক রকমের আছে। দেখেন, সাধারণত সর্বোচ্চ শিক্ষকদের ডক্টর বলা হয়, মানে সেইটা ওখান থেকে আসছে। আগে বলা হচ্ছে ডক্টর অফ ডিভিনিটি, ধর্মতত্ত্বের। এখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা বিষয়কে আমরা সার্থকভাবে নির্বাসনে দিতে পেরেছি, সেটা হচ্ছে ধর্মতত্ত্ব। মানে এটা থাকলেও কোথাও গোপনে আছে, তুলনামূলক ধর্মতত্ত্ব এগুলি পরে হয়েছে, আসলে ধর্মতত্ত্ব কিছুই নাই এখন। এবং ধর্মতত্ত্ব নাই বলে দর্শন নিয়ে অধ্যাপক আজম যতই বিজ্ঞাপন দিন না কেন, দর্শন আসলে নাই বাজারে। নানা জনের নানা দর্শন আছে, আমাদের গরুর দর্শন আছে। মানে বিষয় হিসেবে দর্শন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে নাই, প্রান্তে চলে গিয়েছে। আগে ধর্মতত্ত্ব, দর্শন, আইন, তারপরে কি চিকিৎসা, এগুলো ছিল বিশ্ববিদ্যালয়ের সূত্রপাতের সময়। আপনি ইউরোপেও দেখেন। আমি আপনাদের বলবো যে লম্বা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস না বলে বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক প্রজেক্ট। এখানে বড় বড় বিদ্যালয় হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি তারা কেন অহংকার করি? আমরা যে BA ডিগ্রি পাশ করি বা এই সমপর্যায়ে ডিগ্রি পাশ করি, ব্র্যাকেটের মধ্যে অনার্স লিখি, আমাদের মতোই গ্রামের কলেজগুলিতে একই ডিগ্রি দেওয়া হয়। আমরা তাকে নানা রকম বিশ্ববিদ্যালয়ে ভাগ করেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় বলে একটা করেছি, তা থেকে আবার 7টি কলেজকে ছিনিয়ে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে দিয়েছি। আবার দেখেন মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, আমি এগুলো সব পুরোপুরি জানি না, আমি ভুল করব, এটা হয়তো আরেকটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে তার হাতে দিয়ে দেওয়া হবে। এই যে প্রশাসনিক বিন্যাস, এইটা ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয় চলে না। আমি বললাম বিশ্ববিদ্যালয় তাহলে 3টা জিনিস, তার শিক্ষক মণ্ডলী,
শিক্ষক মন্ডলী কোথায় মরুভূমিতে বক্তৃতা করবে? না, তার তো ছাত্র মন্ডলী দরকার। সেই সারা পৃথিবী থেকে আসে, শিক্ষকেরাও সারা পৃথিবী থেকে আসতে পারেন। আজমের ইঙ্গিত কিন্তু সেদিকেই, যে অনলাইনে হলেও বিদেশে আমেরিকান শিক্ষক থাকবে আমাদের। ঠিক আছে, রাজি আছি স্যার। আমরা নিজেরা আমেরিকানদের কাছে যাওয়ার চাইতে আমেরিকানদের যদি আমরা আনতে পারি, আমেরিকানরা না হলে তো আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি হতো না, আমেরিকানরা না হলে তো আমাদের বুয়েট হতো না, টেক্সাস আইবিএতে তো আমি পড়াইতাম এক সময়, সেটাই হতো না, আমেরিকানরা না হলে আমাদের গার্হস্থ্য অর্থনীতি কলেজ হতো না। কিন্তু তার আগেও আমাদের ব্রিটিশরা ইউনিভার্সিটি করেছে। আমি 3টা হিসাব দিচ্ছি। এই জন্য বিশ্ববিদ্যালয় বলতে একটা প্রশাসন লাগে। তাহলে শিক্ষক, ছাত্র এবং প্রশাসন। প্রশাসন মানে সেখানে আবার অফিসার এবং 4র্থ শ্রেণীর কর্মচারী এইসব আছে। এগুলি আপনাদের সবই জানা কথা, নতুন কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয় কী করে হয়েছিল এটা আপনি জানেন। আমি এখানে বলবো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলি, কিন্তু শিক্ষা কী জিনিস? শিক্ষা একটা রাজনীতি। শিক্ষা মানে মগজ ধোলাই করা, ব্রেন ওয়াশিং যাকে বলে। আপনার ব্রেনকে এত ধীরে ধীরে ধোলাই করা হয়, আপনি একটা ফরম্যাটিংয়ের মধ্যে পড়েন, আপনি ওইটাকে শিক্ষা মনে করেন। আমি এই কথা বলে আপনি মনে করেন যে শিক্ষা জিনিসটা আমি খারাপ বলছি না, এটা খারাপও নয় ভালো নয়, এটা কি সাদা এবং কালো এই ভাষায় বলছি। এটা হলো সাদা কালো একটা ছবি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপটে। তুহিন খান এটা তুলেছিলেন, আপনাদের অধৈর্য থেকে বেচারা এটা আর বলে নাই বেশি কিছু। তা আমি একটু আপনাদের ধৈর্যচ্যুতি করাই। বিশ্ববিদ্যালয় কী করে শুরু হয়েছিল? এই বিশ্ববিদ্যালয়ের 4র্থ উপাচার্য ছিলেন রমেশচন্দ্র মজুমদার, যার হলে আমরা এই মসজিদ, আমি বলে রমেশচন্দ্র মজুমদারের একটা বই আছে জীবনের স্মৃতি দ্বীপে। এখন এত রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই, এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশচন্দ্র মজুমদারই যথেষ্ট আমি মনে করি। কারণ 1926 সনে রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করতে এসেছিলেন, তখন তিনি রমেশচন্দ্র মজুমদারের বাড়িতে ছিলেন। ওই বেইলি রোডে যেখানে মন্ত্রীরা থাকে সেই ধরনের বাড়ি, উনি থাকতেন বর্ধমান হাউসে এই ধরনের বাড়িতে। তো ওনার গল্প থেকে বোঝেন ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিভাবে তৈরি হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে আপনাদের বিষয় কেমন বিশ্ববিদ্যালয় চাই, তা আবার ভিতরে লিখছেন কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। আমি যদি সুযোগ থাকতো, কবিত্ব তো আপনাদের অনেক আছে, আমি বলতাম আমাদের একটা খোলা ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। বলি এই বিশ্ববিদ্যালয় প্রায় বন্ধ হয়, এটা যেন চিরকাল খোলা থাকে। আচ্ছা, রমেশবাবুর স্মৃতি কথা দেখেন। এই হল যার নামে দেওয়া হয়েছে, ইনি 4র্থ ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ঘটনাচক্রে প্রধান অধ্যাপক বা অধ্যক্ষ, তখন অধ্যক্ষ বলতো, হেড ছিলেন। তিনি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা প্রায় 7 বছর পূর্ণ হবে এমন সময় ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা হলো। এটা তার স্মৃতিকথা। আমার যে এডিশন আছে তাতে 42 পৃষ্ঠায়। কলকাতা থেকে 1978 বেরিয়েছে। সম্প্রতি ঢাকায় এটা পুনর্মুদ্রণ হয়েছে, কাজে আপনারা অনলাইনে না গিয়েও কিনতে পারবেন এটা। 1911 সালের ডিসেম্বর মাসে বঙ্গভঙ্গ রহিত হয় বটে, কিন্তু পূর্ব বাংলার বিক্ষুব্ধ মুসলমানদের মধ্যে একটি আন্দোলন চলতে থাকে। এই শব্দটা যদি রমেশচন্দ্র মজুমদার না লিখে আমি বলতাম, আমাকে সাম্প্রদায়িক বলা হতো। এখানে হিন্দু মুসলমান কথা আনার দরকারটা কি? উনি তো এনেছেন। এই আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে ইংরেজ সরকার এই বলে তাদের আশ্বাস দিলেন যে পূর্ববঙ্গের ঢাকা শহরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আমি বলছি কেমন বিশ্ববিদ্যালয় চাই বলতে গেলে বিশ্ববিদ্যালয় এখন কেমন আছে জানতে হবে, যদি সম্ভব হয় কেমন ছিল সেটাও জানতে হবে। মাত্র 100 বছরের ব্যাপার। তো সেইভাবে বিশ্ববিদ্যালয় ছিল তখন ক্লাস, এই যে বললেন 40 জন, বাংলাদেশ গরিব দেশ। অধ্যাপক সাহেব ক্ষমা করবেন, আপনি কারণ মহাপরিচালক বলছি না, আপনি আমাদের মাননীয় অধ্যাপক। 40 জনের ক্লাস নিয়ে কোনো পড়াশোনা হয় না। ক্লাসের সংখ্যা 10 জনের বেশি হতে পারবে না। এইটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কেন বলি আমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তো, এটাই আমার বানোয়াট কথা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম টিউটোরিয়াল ছাড়া কোনো লেখাপড়া হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রের যদি কোনো সম্পর্ক না হয় তাহলে সেটা বিশ্ববিদ্যালয় হবে না। এখন আমরা যেটা করছি, এটা গণফোরামে বক্তৃতা দেওয়া যায়, এটা অনলাইন বক্তৃতা দেওয়া যায়। অনলাইন ক্লাস কোনো ক্লাস কিনা সে তর্ক তোলা যায় আমাদের। এইটাও নিউ লিবারালিজমের টেকনোলজিক্যাল রেভলিউশন, যার কারণে আপনি তার মধ্যে পলিটিক্যাল একটা এলিমেন্ট দিচ্ছেন। আমি সেটা বলছি একটু পরেই। মুসলমানেরা এতে খুবই খুশি হলেন বটে, কিন্তু হিন্দুদের মনে অসন্তোষ দেখা দেয়। এই কে হিন্দু কে মুসলমান নাম বলছি না আমি, রমেশচন্দ্র মজুমদার বলছেন, যার সুনাম আছে অত্যন্ত বেশি পক্ষপাত দুষ্ট ইতিহাসবিদ আকারে। আচ্ছা, তো তিনি বলছেন
তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। তারা মানে হিন্দুরা শুরু করলেন। হিন্দু মানে এখানে উনি যেটা মিথ্যা বলেছেন সেটা হচ্ছে কোন হিন্দু, বর্ণ হিন্দুরা শুরু করলেন। কিন্তু কান টানলে মাথা আসে যে গরিব দলিত হিন্দু, আজকের হরিজন, তারা ওদের পিছু নিলেন। এই হচ্ছে ইতিহাসের বিপদ। এটা হচ্ছে কখন খেলাফত অসহযোগ আন্দোলন পুরোদমে চলেছে দেশে। 1900 আপনারা জানেন 18 থেকে 20 এটা ছিল সারা পৃথিবীতে বিপ্লবের যুগ। রুশ বিপ্লব হয়েছে, ইটালিতে রুশ বিপ্লব বিরোধী ফ্যাসিবাদী বিপ্লব হয়েছে। সেই সময় ভারতবর্ষে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন শুরু হয়েছে, যার মার্কার মধ্যে এখনো আছে স্বস্তিকা চিহ্ন, যেটা নাৎসিদের চিহ্ন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তখনই প্রতিষ্ঠিত হয়েছে। আপনি সেই ঘটনাটা বাদ দেবেন না। 1921 সন, সে সাংঘাতিক বিপ্লবের সময় রুশ বিপ্লবের বিরুদ্ধে সারা পৃথিবীতে খ্রিস্টান জেহাদ শুরু হয়েছে। লাভ জেহাদ নয়, এটা হচ্ছে অন্য জেহাদ, দেখতে পাবেন। সাধারণত যারা রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকতেন তারাও এবার এই প্রতিবাদ আন্দোলনে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে। এখানে কোথাও রবীন্দ্রনাথ যোগ দিয়েছেন উনি বলেন নাই। রবীন্দ্রনাথ তার বাড়িতে এসে ছিলেন 6 বছর পরে। অনেকে যুক্তি সহকারে বলে, আমার বন্ধু সৌমিত্র শেখর বলতেন, রবীন্দ্রনাথ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন একটি প্রমাণ কেউ দিতে পারবেন? কথাটা সঠিক, কোনো প্রমাণ নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উনি কিছু বলেছিলেন। রবীন্দ্রনাথের শুধু ছোট চিরকুট পর্যন্ত রক্ষা পেয়েছে। কোথাও কিন্তু এমন প্রমাণ নেই যে তার যে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন তাদের বিরোধিতা করে রবীন্দ্রনাথ কোথাও কোথাও বিবৃতি দিয়েছেন বা চিঠি লিখেছেন, আমি পাইনি এখনো। আছেন, তাহলে দেখেন যারা কারা। এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন রাসবিহারী ঘোষ এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আপনারা অনেকে এদের চেনেন। রাসবিহারী ঘোষ ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ আইনজীবী কলকাতার, আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আদি ভাইস চ্যান্সেলরদের একজন, মানে আশুতোষের আগে। এবং রবীন্দ্রনাথেরও গুরু ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত প্রবন্ধ শিক্ষার হের ফের 1893-তে লেখা, এইটার সভাপতিত্ব করেছিলেন এই গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তাদের প্রধান যুক্তি হলো এই যে প্রশাসন ক্ষেত্রে বঙ্গভঙ্গ রহিত হয়েছে বটে, কিন্তু তার বদলে এখন সাংস্কৃতিক বিভাজন করা হচ্ছে, বিভাগ করা হচ্ছে। ফলে এতে আরো গুরুতর বিপদের সম্ভাবনা রয়েছে। ক্রমেই এই আন্দোলন তীব্র আকার ধারণ করলে বড়লাট লর্ড হার্ডিঞ্জ, 1912-13 সনের দিকের কথা এটা, লর্ড হার্ডিঞ্জ হিন্দুদের এই বলে আশ্বাস দিলেন যে তাদের এমন আশঙ্কার কোনো কারণ নেই, কারণ ঢাকায় যে বিশ্ববিদ্যালয় হবে তার ক্ষমতা এবং অধিকার ঢাকা শহরের 10 মাইল পরিধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই হচ্ছে সেই হার্ডিঞ্জ যার নামে পদ্মার উপর হার্ডিঞ্জ ব্রিজ হয়েছে। 1915 সনে যেই বিজ্ঞাপন দেওয়া হতো, হিন্দু এবং মুসলমান সন্ত্রাসবাদীরা সাবধান, ইংরেজ যদি এই সরকার এখান থেকে চলে যায় কে হার্ডিঞ্জ ব্রিজ করবে, এটা বিজ্ঞাপন ছিল তখন। তো এখন বলুন, এই সংকীর্ণ পরিধির বাইরে সমগ্র পূর্ব বাংলা পূর্বের মতোই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে। তারপর এই নতুন বিশ্ববিদ্যালয় পরিকল্পনা করার জন্য একটি কমিটি নিযুক্ত হয়। এই সময় থেকে ভারত সরকার এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতি বছর 5 লক্ষ বা তারও কিছু বেশি টাকা আলাদা করে রেখে দিতেন। এই গল্পের পরের অংশ হচ্ছে মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ ইউরোপে, যেটাকে তখন শুধু দি গ্রেট ওয়ার বলা হতো। প্রথম নাম তো দেয় নাই, কারণ দ্বিতীয়টা হওয়ার আগে প্রথম হবে কিভাবে। 1918-19 সনের দিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলো। 20 সনের দিকে বাংলাদেশে তখন নির্বাচন হয়েছে। 19 সনের ভারত শাসন আইন অনুসারে বাংলা সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন প্রভাস মিত্র নামে এক ভদ্রলোক। তো তখন কথা হলো বিশ্ববিদ্যালয়ের জন্য ঘর বাড়ি কোথায় পাওয়া যাবে। প্রদেশ করার পরে যে সেক্রেটারিয়েট হয়েছিল, যেমন কার্জন হল, এগুলো বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। প্রত্যেক বছর 1912 সন থেকে 5 লাখ করে টাকা রেখে দেওয়ার ফলে প্রায় 55 লাখ টাকা বাংলা সরকারের ভান্ডারে জমা হয়, যেটা বিশ্ববিদ্যালয়ের টাকা। তখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর হার্টক সাহেব যখন ভাইস চ্যান্সেলর হয়ে আসলেন, তিনি ওই টাকাটা চাইলেন। প্রভাস মিত্র বললেন, এই টাকা আমি তোমাদের দেব না, 55 লক্ষ টাকা দেবেন না। কোনো কোনো বইতে লিখছে 60 লক্ষ টাকা, হয়তো আরেক বছরের বেশি হবে। দেবে না কারণ কি, আমাদের যে সরকারের ভবনগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে শিক্ষকদের বাসস্থান, যেগুলো অনেক বড় বড় প্রাসাদের মতো, এবং তখন ভাইস চ্যান্সেলরের বাসস্থান, এগুলো হয়েছিল এখন যেখানে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে, ওইগুলো বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। তো সেইভাবে সরকার 55 লক্ষ টাকা কেটে রাখলেন, কারণ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলির দাম হিসেবে। এটার পর্যায়ে কী ছিল সেটা বোঝার জন্য বলি। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই বিরোধীদের নেতা ছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে তখন এরপরে 1918-19 সনের দিকে
যখন উনি বিরোধিতা বেশি করছেন, বলে তুমি কি চাও। সেই গল্পটা হচ্ছে এরকম, প্রথম বিশ্বযুদ্ধ এবং আরও কয়েকটি কারণে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করতে অনেক দেরি হয়। সেই সম্বন্ধে স্যার আশুতোষের কাছে একটি খবর শুনেছিলাম যা এখনও সাধারণের অজানা। 1978 সনে রমেশচন্দ্র মজুমদার লিখছেন, তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, বেতন পাইতেন 400 টাকা না 300 টাকা। ঢাকায় তাকে প্রফেসর পদে নিয়োগ করার জন্য অফার দেওয়া হলো। তো তিনি প্রথমে রিডার হিসেবে দরখাস্ত করেছিলেন, পরে ওদের তার বেতন 1000 টাকা থেকে 1800 টাকা হবে। এগুলি কাহিনী বেশি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এটা। সেই কথাটি এখানে তাই লিখে রাখছি। একদিন বিকালে সেনেট হাউস থেকে বাইরে আসছি, দেখি স্যার আশুতোষ তার গাড়িতে উঠেছেন। আমাকে ডেকে বললেন, চলো আমার সঙ্গে। তারা কলকাতায় একদিকেই থাকতেন। চলো আমার সঙ্গে, চলো তোমাকে বাড়িতে যাওয়ার সময় নামিয়ে দেই। আমি তখন ভবানীপুরে থাকি। গাড়িতে তৃতীয় ব্যক্তি আর কেউ ছিলেন না। পথে স্যার আশুতোষ অনেক বিষয়ে অনেক কথা বললেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে খবরটি আমার এখনো স্পষ্ট মনে আছে। 1920-21-এর কথা 1978 স্মরণ করে লিখছেন। স্যার আশুতোষের কথা তার নিজের ভাষাতেই সংক্ষেপে বলছি, উদ্ধৃতি। একদিন হাইকোর্টে গেছি, এমন সময় বড়লাটের বাড়ি থেকে জরুরি মার্কা এক চিঠি পেলাম। খুলে দেখি বড়লাটের প্রাইভেট সেক্রেটারি লিখেছেন যে হাইকোর্ট থেকে ফেরার পথে আমি যেন বড়লাটের সঙ্গে দেখা করে যাই। চিঠিতে যে সময় লেখা ছিল ঠিক তখনই আমি গেলাম। যাওয়া মাত্রই প্রাইভেট সেক্রেটারি আমাকে একেবারে সোজা বড়লাটের কামরায় নিয়ে গিয়ে এবং সেখানে বসিয়ে রেখে বেরিয়ে গেলেন। বড়লাট ঘরে ঢুকে দু এক কথার পরে আমাকে বললেন, দেখো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা খুব উত্তেজনার সৃষ্টি করছো। এই বিশ্ববিদ্যালয় আমরা করবই, কিন্তু আমি গোলমাল ভালোবাসি না। এগুলো ইংরেজির অনুবাদ, তো মানে উনি বলছে আমি ডিস্টার্বেন্স পছন্দ করি না। এই বিরোধী দলের মধ্যে তুমি যে একজন প্রধান তা আমি জানি, এবং তোমার প্রতিবাদকে আমি ভয় করি আশুতোষ। তুমি তো জানো আমি কূটনীতি বিভাগে ছিলাম, ডিপ্লোমেসি ডিপার্টমেন্টে। কাজ উদ্ধারের রীতি আমার ভালোই জানা আছে। তোমাকে আমি সোজাসুজি জিজ্ঞাসা করছি, তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কি পেলে? তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কি পেলে? এই প্রতিবাদ বন্ধ করতে রাজি আছো? বলো তো। আমি এর জন্যে যথোচিত মূল্য দেব। কি মূল্য দেবেন? হঠাৎ এই প্রস্তাব শুনে আমি প্রথমে কিছু স্থির করতে পারলাম না। এর স্যার আশুতোষ বলছেন, তার উদ্ধৃতি। কিন্তু বড়লাট চাইলেন যে আমি যেন তখনই এর একটা জবাব দিই। বাইরে গেলে অন্য লোকের সঙ্গে পরামর্শ করে হয়তো আমার মতিগতি বদলে যেতে পারে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, ভাবলাম কি বলি। তখন তিনি আবার বললেন যে ঢাকায় বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু তুমি ইচ্ছা করলে এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করে নিতে পারো। তখন আমি বললাম, আচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না যদি ভারত সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4টি অধ্যাপক পদ সৃষ্টি করেন। আচ্ছা। বড়লাট তখনই এতে রাজি হলেন, বললেন তাই হবে। তোমার সঙ্গে আমার এই যে কথাবার্তা হলো, এটি আমার দপ্তরে ঢাকা প্যাক্ট বলে লেখা থাকবে। এই কাহিনী শেষ করে স্যার আশুতোষ বললেন যে এইভাবে আমি 4টি অধ্যাপকের পদ পেলাম। যতদূর মনে পড়ে এই 4টি পদ হলো কারমাইকেল প্রফেসর অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, মিন্টু প্রফেসর অফ ইকোনমিক্স, জর্জ দ্য ফিফথ প্রফেসর অফ ফিলসফি, এবং আরেকটি বোধ হয় উনি বলছেন হার্ডিঞ্জ প্রফেসর অফ ম্যাথমেটিক্স। এই 4টি অধ্যাপক পদ এখনো আছে। আমি আর লম্বা পড়বো না। এই পরে দেখা যায় তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট যাকে বলতো, ঢাকায় সেটাকে বলতো কোর্ট, বিশ্ববিদ্যালয়ের কোর্ট। সেখানে যারা নির্বাচিত হতেন ঢাকা শহরের যারা প্রবীণ নেতা, আনন্দ চন্দ্র রায় বলে এক আইনজীবী ছিলেন, এরকম আরো বহুজন আছে, তাদের নাম লিখেছেন। প্রায় 250 লোক প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না। এবং তা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর তারা আবার বিশ্ববিদ্যালয়ের সেনেট কোর্টের মেম্বারও হলেন। 1947 পর্যন্ত প্রত্যেক বছর বক্তৃতা তারা বলতেন এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, এগুলো এই বইতে আছে, কিন্তু এইটা যে না জানে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার 100 বছর পূর্তি উপলক্ষে এই বইটা ছেপেছে। আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কলকাতায় প্রথম 1974 বের হয়। সম্পাদক ছিলেন শ্রী রমেশচন্দ্র মজুমদার এবং শ্রী আশুতোষ ভট্টাচার্য। এখানেও তার একটা লেখা আছে ঢাকার স্মৃতি নামে। এটা ছিল ওই বইয়ের সার অংশটা। আমি বলছি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘটনাটি একটা বিরাট রাজনীতি। তাদের অধ্যাপক নিয়োগ সম্পর্কে উনি বলছেন যে ছাত্ররা দেখলেন যে এখানে মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু মুসলমান অধ্যাপক পাওয়া যাচ্ছে না। তো এখন কি হবে? ছাত্রদের যদি উপকার করতে চান, খারাপ শিক্ষক তো নিয়োগ করা যাবে না। প্রফেসর এবং রিডার কোনো মুসলমান পাওয়া গেল না।
3জন লেকচারার পাওয়া গিয়েছিল শেষ পর্যন্ত, মানে 1940-এর আগে। অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন তার মধ্যে 3 নম্বর, আবার কাজী মোতাহার হোসেন একজন ছিলেন, আরো একজন ছিলেন। প্রথম রিডার পাওয়া গেল শহীদুল্লাহ সাহেব, হ্যাঁ, আরেকজনকে পাওয়া গেল এফ রহমান, রিডার হিসেবে উনি আসলেন, যিনি যার নামে এফ রহমান হল আছে। আমি এই কাহিনীগুলো আপনারা সকলেই জানেন এবং আমাদের জানাটা স্বাভাবিক, কিন্তু আজকে বলছি এই কারণে, বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র প্রথমবার ভর্তি হয়েছিল 700-800। 1947 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা সর্বোচ্চ ছিল 1000। ছোট বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু এই বিশ্ববিদ্যালয় 1952 সনের পরে ছাত্র বাড়তে থাকলো, অনেক অধ্যাপক একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করলেন, ফলে বিশ্ববিদ্যালয়টা শিক্ষক শূন্যতা দেখা দিল। কলকাতা থেকে কিছু অধ্যাপক আসলেন বটে, 1950-এ যেমন আবু মোহাম্মদ হবিবুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আসলেন, এরকম একটা দোলাচল হলো, কিন্তু তাতে বিশ্ববিদ্যালয়ের মান অনেকেই বলছেন পড়ে গেল, কেউ কেউ চলে যাননি। তো এই অবস্থায় 1952 সনের যে ভাষা আন্দোলন আপনারা করলেন, এটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করেছে। এখন যেটা মেডিকেল কলেজ, ওখানে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ছিল তখন এরপরে তো বলতেই পারতাম যে এখন থেকে আর ছাত্র রাজনীতি করা যাবে না, বাংলা ভাষা তো হয়ে গেছে। কিন্তু দেখেন, গাছে ওঠার পর সবাই ফলে দিতে চায়। এখন আমরা যে সত্যি এটা বিশ্ববিদ্যালয় করতে চাই, এখন তো বিশ্ববিদ্যালয় বড় হয়েছে, অর্থাৎ ক্লাস 10 জন করা যাবে না, তাদের 10 জন হলে অসুবিধাটা কি? মাস্টার বেশি লাগবে, এই তো। এই আন্ডার গ্রাজুয়েটদের পড়াবার জন্য অত বেশি পিএইচডিওয়ালা মাস্টার লাগে না। আন্ডার গ্রাজুয়েটরাই পড়াইতে পারে। আন্ডার গ্রাজুয়েটদের মধ্যে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে দেওয়া যেতে পারে। আগে একটা পদ ছিল অ্যাসিস্ট্যান্ট লেকচারার, আব্দুর রাজ্জাক নিযুক্ত হয়েছিল 1936 সনে অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসেবে, এবং উনি অনেক বছর লেকচারার ছিলেন। 1945 সন পর্যন্ত উনি বিলেত যাওয়া পর্যন্ত লেকচারারই ছিলেন। তারপরে সারা জীবন বোধহয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের উপরে ওঠেন নাই, আমি পুরোপুরি জানি না। তখন অনুন্নতি এইরকমই ছিল যে অধ্যাপক নিয়োগ করার জন্য লোক পাওয়া যেত না। তবু তারা বোধ একটা আপোষ তারা করে নাই। মুসলমান যারা সিনেট মেম্বার ছিলেন ওখানে, তারা কখনোই দাবি করে নাই যে যোগ্যতা কম হলে তাকে রিডার অথবা প্রফেসর নিয়োগ করতে হবে কারণ তিনি মুসলমান। এটা জানে রমেশচন্দ্র মন্দির সাক্ষী দিয়েছে, বলে মুসলমানদের একটা গুণ প্রশংসা করতে হবে, তারা শুধু লেকচারার নিয়োগ করা হোক তাদের কমিউনিটি থেকে। কেন? তারা একটা মধ্যবিত্ত শ্রেণী চান। কারণ ইউনিভার্সিটির মাস্টাররা হলেন মধ্যবিত্ত শ্রেণীর একটা স্তম্ভ, একটা পিলার, উকিলের একটা পিলার। তার মানে পূর্ব বাংলার 100 বছর আগেও যে দশা ছিল, পূর্ব বাংলার সরকার নিরক্ষরতার হার ছিল কত জানেন? 94। মানে সাক্ষরতার হার ছিল 6 1947 সনে। এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সমাজে